হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ডিসি সার্কিটের ফার্স্ট ক্লাস। যেহেতু আমরা ডিসি সার্কিট স্টার্ট করতেছি, তো ডিসি সার্কিট শুরু করার আগে আমরা আগে ডিসি সার্কিটের সিলেবাসটা একটু বুঝি, যে আমাদের আসলে ডিসি সার্কিটের টোটাল কী কী পড়তে হবে আর টোটাল সিলেবাসটা কি আর কি। ডিসি সার্কিটের টোটাল সিলেবাসটা কোনটুকু, আমরা ডিসি সিলেবাসটা নিয়ে প্রথমে একটু আলোচনা করবো, দেন আমরা পড়ার ভিতরে যাবো। আপাতত আমরা এটা বুঝি যে ডিসি সার্কিটের টোটাল কী কী পড়তে হবে, বিশেষ করে আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়ার যে পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য টোটাল সিলেবাসটা কতটুকু ডিসি সার্কিটের, এই সিলেবাসটা নিয়ে আমি ইনিশিয়াল অবস্থা একটু আলোচনা করি, দেন আমরা পড়ার ভিতরে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফার্স্ট আজকের টপিক হচ্ছে ডিসি সার্কিট। আচ্ছা, তাহলে ডিসি সার্কিটের ফার্স্ট যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে আলোচনা হচ্ছে বেসিক ইনফরমেশন। তাহলে বেসিক ইনফরমেশনের ভিতরে আমাদের কি কি থাকবে, মূলত আমরা অলরেডি জানি ডিসি সার্কিট যেহেতু শুরু করব, ডিসি সার্কিট কি, ডিসি সার্কিটের ভিতরে যেই বেসিক ইনফরমেশনগুলো আমাদের লাগবে, একদম ইনিশিয়াল যেই আলোচনাগুলো, যে বেসিক যেই কম্পোনেন্টগুলো আমাদের লাগবে, সেই আলোচনাগুলো মূলত আমরা বেসিক ইনফরমেশনের ভিতরে দেখবো আর কি। একদম লো লেভেল থেকে শুরু করব, এই বেসিক ইনফরমেশনগুলো দিব, দেন আস্তে আস্তে আমরা ডিপ লেভেলের দিকে ঢুকবো আর কি। দেন আমরা আলোচনা করব হচ্ছে ওপেন পাথ অ্যান্ড শর্ট পাথ। আমাদের ডিসি সার্কিটে কখন ওপেন পাথ বুঝতে পারবো, কখন আমরা শর্ট পাথ বুঝতে পারবো, বা আমি কোনো কিছু থাকলে সেখানে ওপেন বা শর্ট বলতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা দেখবো, আলোচনা করবো। দেন হচ্ছে আমাদের করতে হবে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে, যেটা আমাদের সার্কিট দিয়ে দেয়, সার্কিট থেকে বলবে সমতুল্য রেজিস্ট্যান্স কত, এটা আমাকে বের করতে হবে। আমরা টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নিয়ে শিখবো। তারপরে যেটা শিখতে হবে কারেন্ট নির্ণয়। কারেন্ট নির্ণয় বলতে আমরা এটাকে বলতে পারি শাখা কারেন্ট নির্ণয়। ওকে, তারপরে যেটা আমাদের শিখতে হবে শাখা কারেন্ট নির্ণয় করা। আমাদের শাখা কারেন্ট নির্ণয় করা শেখার পরে তারপরে শিখবো হচ্ছে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড, মূলত এই পয়েন্ট মেথডটা, এই যে আমরা টোটাল রেজিস্ট্যান্স শিখতেছি, এই টোটাল রেজিস্ট্যান্সটা বের করার জন্যই একটা প্রসেস হচ্ছে আমাদের পয়েন্ট মেথড। এটা আসলে কোনো মেথড না, এটা একটা ট্রিক্স। আমরা নর্মালি যখন টোটাল রেজিস্ট্যান্স বের করব, তখন এটা এখানে গেলে আমরা বুঝতে পারবো কিছু কিছু ম্যাথে আছে যেটা আমরা নর্মালি যেই ডিসি সার্কিটে যে প্রকার বেতের মধ্যে জানি আমরা, সিরিজ আছে, প্যারালাল আছে। নর্মালি সিরিজ প্যারালাল যদি আমরা বুঝতে পারি, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে সহজ হয় আর কি, বা বের করতে পারবো আমরা। কিন্তু নর্মালি কিছু কিছু ম্যাথে সেই সিরিজ প্যারালালটা আমরা বুঝতে পারবো না, ওখানে একটা ট্রিক্স অবলম্বন করব। সেই ট্রিক্সের নামটা আমি বলতেছি পয়েন্ট মেথড। এই পয়েন্ট মেথড অবলম্বন করে মূলত এই টোটাল রেজিস্ট্যান্সই আমরা কি বের করি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্টার ডেল্টা কনভার্সন। তাহলে আমার স্টার ডেল্টা কনভার্সনটা মূলত একই, টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য লাগবে। আমাদের কোথাও যদি স্টার অথবা ডেল্টা কানেকশন থাকে, সেই স্টারকে ডেল্টা অথবা ডেল্টাকে স্টারে কনভার্ট করে আমাকে কি করতে হবে, এই টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তাই মূলত এই তিনটা জিনিস আমাদের, এই তিনটা হলো সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য কাজে লাগবে। আমাদের এই তিনটা হচ্ছে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স, যেটাকে আমরা টোটাল রেজিস্ট্যান্স বলতেছি। টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য লাগবে আর কি। এই তিনটা প্রসেস আমাকে শিখলে আমরা একটা ডিসি সার্কিটের যেই সার্কিটই দেখ না কেন, ওই সব সার্কিটেরই সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো, যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স, পয়েন্ট মেথড এবং স্টার ডেল্টা কনভার্সন এই তিনটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করতে পারি। মাঝখানে আমি শাখা কারেন্টটা দিছি মূলত আমরা একসাথে সকল ম্যাথ করার জন্য। আমাদের মাঝে মাঝে পয়েন্ট মেথডে কিছু ম্যাথ দিবে, বা স্টার ডেল্টা কিছু ম্যাথ আছে, সেখানে কারেন্টও বের করতে বলবে। একই ম্যাথের ভিতরে সমতুল্য রেজিস্ট্যান্সও বের করতে বলবে, কারেন্টও বের করতে বলবে। এই জন্য আমরা টোটাল রেজিস্ট্যান্সটা নর্মাল যে সিরিজ প্যারালাল আছে সেগুলো শেখার পরে আমরা শাখা কারেন্ট নির্ণয়টা, বা একটা সার্কিটের ভিতরে টোটাল কারেন্ট, শাখা কারেন্ট কিভাবে বের করে সেটা শেখার পরে আমরা এই পয়েন্ট মেথডগুলো শিখলে পরবর্তীতে যাতে একটা সার্কিটের ভিতরে সবগুলা একসাথে বের করতে পারি। এই জন্যই মূলত মাঝখানে আমি শাখা কারেন্টটা শাখা কারেন্টটা ঢুকাইছি। এটা শেখার পরে এই বিষয়গুলো শিখবো, একদম সিকোয়েন্স অনুসারে যদি শিখি তা আমাদের খুব সহজে ডিসি সার্কিট আয়ত্ত করতে পারবো আর কি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন।
তাহলে ব্যালেন্স কন্ডিশন একটা স্পেশাল কন্ডিশন হতে পারে, একটা ডিসি সার্কিটে এমন এক কিছু রেজিস্ট্যান্সের মান দিয়ে দিবে, বা আমাদের একটা ব্রিজ সার্কিট থাকবে, সেখানে কিছু রেজিস্ট্যান্সের মানের কারণে একটা কন্ডিশন তৈরি হবে, সেই কন্ডিশনটা মূলত আমরা ব্যালেন্স কন্ডিশন বলবো। ডিটেলস তো আমরা টপিকে গেলেই শিখতে পারবো আর কি। তারপর হচ্ছে মিসিং ডাটা। তো মিসিং ডাটার ম্যাথগুলো হচ্ছে মূলত এখানে কোনো কিছু মিসিং থাকবে, যেমন আমরা সার্কিটের ভিতর অলরেডি জানি একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স থাকে, হয় ভোল্টেজ সোর্স থাকবে না হয় কারেন্ট সোর্স থাকবে, আর বিভিন্ন রেজিস্ট্যান্স দিয়ে একটা সার্কিট গঠন করে দিবে। এখন এই ম্যাথের ভিতরে দেখা যাবে যে সোর্স তো থাকবে কিন্তু সোর্সে ভ্যালু দেওয়া থাকবে না, মান দেওয়া থাকবে না, বা রেজিস্ট্যান্স থাকবে রেজিস্ট্যান্সের মান থাকবে না, রেজিস্ট্যান্স আননোন থাকবে। এই বিষয়গুলো আমাকে বের করতে বলবে। তাহলে এই টাইপের ম্যাথগুলোতে মূলত মিসিং ডাটার ভিতরে আমরা নিয়ে আসছি, এখানে যে ওই টাইপের ম্যাথগুলো আমরা সলিউশন করবো আর কি। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ল্যাম্প। তাই ইলেকট্রিক ল্যাম্প রিলেটেড কিছু ম্যাথ আছে। ইলেকট্রিক ল্যাম্প রিলেটেড ম্যাথগুলো হচ্ছে মূলত এরকম যে আমাদের সিরিজে অথবা প্যারালালে অথবা মিক্স আপ করে কিছু ইলেকট্রিক ল্যাম্প লাগিয়ে দিবে, একটা সোর্স দিয়ে দিবে, ওখান থেকে আমাকে বললে কোন বাতিটা বেশি উজ্জ্বল, কোন বাতিটা কম উজ্জ্বল, বা কখন বাতিগুলো সর্বোচ্চ আলো দিবে, বা তাদের রেটেড লোড কখন, রেটেড পাওয়ার কখন পাবে, এই টাইপের কিছু এখানে ম্যাথ আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমাদের এমিটার, ভোল্টমিটার and wattmeter. wattmeter এর এরর নির্ণয়। তো আমাদের এমিটার, ওয়াটমিটার এবং ভোল্টমিটারের এরর নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ আসবে, যেটা আমরা অলরেডি জানি। যদি এমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার কি হয়, আইডিয়াল হয়, তাহলে সে তার পারফেক্ট ভ্যালুটা দিতে পারবে, বা আমাদের রিডিংটা সে পারফেক্ট রিডিং দিবে। কিন্তু তার ভিতরে যদি একটা এরর চলে আসে, আইডিয়াল না হয় বা নন আইডিয়াল হয়, তাহলে তার ভিতরে একটা এরর চলে আসবে। সেই এররটা কিভাবে আমরা বের করব, মূলত এখানেই দেখবো। এখানে আরেকটা টাইপের ম্যাথ আছে, এমিটার এবং ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি, মানে একই জিনিস, তো এটার আমি শাখা বলতে পারি এখানে, এদের রেঞ্জ বৃদ্ধি, এদের রেঞ্জ বৃদ্ধি। তাহলে আমি কিভাবে, একটা এমিটার অথবা ভোল্টমিটার আমাকে দিয়ে দিবে, বলবে যে এই একটা এমিটার আছে, এই এমিটার দিয়ে আমি সর্বোচ্চ 10 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে, সরি, একটা ভোল্টমিটার আছে, সেই ভোল্টমিটার দিয়ে আমি সর্বোচ্চ 10 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারি। এখন আমাকে বললো এখানে আমি কি একটা কিছু, মানে এখানে এমন কিছু একটা করাবো যেখানে সেম ভোল্টমিটার অথবা সেম এমিটারই থাকবে, আমি এখানে 40 ভোল্ট অথবা 50 এম্পিয়ার পরিমাপ করতে পারবো। তারপর ভিতরে এমন একটা কিছু পরিবর্তন করাইতে হবে যেটার মাধ্যমে তার রেঞ্জটা কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা মূলত এমিটার, ওয়াটমিটার এবং ভোল্টমিটার যে এরর নির্ণয় এবং কি তার রেঞ্জ বৃদ্ধি, এখানে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। ফাইনালি দেখবো হচ্ছে ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেলের কিছু ম্যাথ আছে। মূলত আমাদের ইলেকট্রিক সেল মানে হচ্ছে ব্যাটারির কিছু ম্যাথ থাকবে, যে ব্যাটারিগুলো হচ্ছে আমাদের একাধিক ব্যাটারি সিরিজে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স সহকারে দিয়ে দিবে, সিরিজ অথবা প্যারালালে কানেক্ট করে দিবে, দেন ফাইনাল কারেন্টগুলো বের করতে বলবে। তাহলে এই সেল রিলেটেড কিছু ম্যাথ আছে, সেই ইলেকট্রিক সেল রিলেটেড আমারগুলো ম্যাথগুলো আর কি দেখবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মিক্স সার্কিটের টপিক। মূলত মিক্স সার্কিট এই টোটাল সবগুলোকে আমরা মিক্স সার্কিটই বলতে পারি, বা একদম এভারেজ যেটা, কিন্তু আমরা টপিকগুলোকে একদম আলাদা আলাদা ভাগ করছি যাতে খুব সহজে বেসিক সহকারে আমরা একদম ডিটেলসে দেখতে পারি। এই জন্য মিক্স সার্কিটটাকে একটু আলাদা আলাদা করে টপিক ওয়াইজ ভাগ করে নেওয়া আছে, এবং এই সিকোয়েন্স অনুসারে আমরা কি করতে পারবো, মানে কি করবো হচ্ছে পড়বো আর কি। তাহলে এই মিক্স সার্কিট শেষ করার পরে আমরা কি থিওরেমে ঢুকবো আর কি। তাহলে আমাদের পরবর্তীতে হচ্ছে থিওরেমে যাবো আমরা। তাহলে থিওরেমের ভিতরে আমাদের ডিসি সার্কিটের যে থিওরেমগুলো আছে, তাহলে থিওরেমের ভিতরে ডিসি সার্কিট কি কি থিওরেম আছে, আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কেভিএল কেসিএল দেখবো, কেভিএল অ্যান্ড কেসিএল, যেটাকে আমরা বলতেছি কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল। তাহলে কেভিএল কেসিএল দেখার পর আমরা দেখবো হচ্ছে সুপারপজিশন, সুপারপজিশন থিওরেম। তাহলে কেভিএল কেসিএল পর আমাদের আরেকটা থিওরেম আছে সুপারপজিশন থিওরেম। এগুলো আমরা ডিটেলসে শিখবো, যেহেতু এখানে আমি ব্যাখ্যা করলেও হয়তো অতটা বোঝা যাবে না, যেহেতু আমরা ডিসি সার্কিট একদম ইনিশিয়াল পর্যায়ে আছি বা স্টার্ট করতেছি। এই জন্য আমি এত কথা বললাম না, এটা নিয়ে জাস্ট বললাম এটা একটা থিওরেম। এই থিওরেমের মাধ্যমে আমাদের ম্যাথগুলো কি করা যায়, সলিউশন করা যায়। যে কোনো ম্যাথ আমরা চাইলে এই থিওরেম দিয়ে কি করতে পারবো, সলিউশন করতে পারবো। তারপরে 3 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তাহলে নোডাল অ্যানালাইসিস শিখবো হচ্ছে সুপারপজিশনের পরে। তারপর হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস, এটা 3, এটা 4। 4 নম্বর হচ্ছে ম্যাশ
ম্যাশ অ্যানালাইসিস, এটা আবার ম্যাশ অ্যানালাইসিসকে অনেকেই ম্যাক্সওয়েল অ্যানালাইসিস বলে বা ম্যাক্সওয়েল থিওরেম বলে আর কি। তাহলে ম্যাশ অ্যানালাইসিস বা ম্যাক্সওয়েল অ্যানালাইসিস একই কথা। তারপরে যেটা হচ্ছে আমাদের সোর্স কনভার্সন। ওকে, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন মানে হচ্ছে আমরা জানি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স এই দুইটা সোর্সই থাকে। আমাদের এই সোর্স কনভার্সনগুলো ভোল্টেজ সোর্স থেকে কিভাবে কারেন্ট সোর্স থেকে কিভাবে ভোল্টেজ সোর্সে আসবো, এই সোর্স কনভার্সনগুলো আমাদের দেখতে হবে। তারপরে এখানে দেখবো হচ্ছে আমাদের থ্যাভেনিন থিওরেম। এখন মূলত এখানে আমি সুপারপজিশনের পরে অনেকে থ্যাভেনিনটা শিখতে চাই। আমি থ্যাভেনিনটা এই তিনটা প্রসেসের পরে এই জন্যই শিখবো, কারণ হচ্ছে আমরা এই থ্যাভেনিন সার্কিটটা বা একটা থ্যাভেনিন থিওরেম আমি চাইলে সুপারপজিশন দিয়েও সলিউশন করতে পারবো, চাইলে নোডাল দিয়েও সলিউশন করতে পারবো, চাইলে ম্যাশ দিয়েও সলিউশন করতে পারবো, চাইলে সোর্স কনভার্সন দিয়েও সলিউশন করতে পারবো। আমি চারটা জিনিস দিয়েই আমরা কি করতে পারবো, একটা থ্যাভেনিন সার্কিট সলিউশন করতে পারবো বা থ্যাভেনিনের সার্কিটটা তৈরি করতে পারবো আর কি। এই জন্য আমরা এই চারটা থিওরেম খুব ভালোভাবে শিখে দেন থ্যাভেনিনে যাব। থ্যাভেনিন এই চারটা প্রসেস দিয়েই আমরা থ্যাভেনিনটা সলিউশন করব। আমাদের ম্যাথ দেখে বা সার্কিট দেখে আমরা যাতে এটা ডিসাইড করতে পারি কোন থিওরেম দিয়ে করলে খুব দ্রুত আমরা সলিউশন করতে পারবো। কেউ চাইলে সুপারপজিশন দিয়ে করলে খুব দ্রুত হয়ে যাবে, অথবা কিছু কিছু ম্যাথ দেখা যাবে নোডাল অ্যাপ্লাই করলেই খুব দ্রুত আমাদের থ্যাভেনিন সার্কিটটা তৈরি করতে পারবো, আবার কিছু কিছু ম্যাশ অ্যানালাইসিস করলে খুব দ্রুত আমরা থ্যাভেনিন সার্কিটটা তৈরি করতে পারবো। এই জন্য আমরা আগে এই চারটা থিওরেম ভালোভাবে শিখবো, দেন আমরা থ্যাভেনিন করব। থ্যাভেনিন করার পরে আমাদের আসবে হচ্ছে নর্টনস থিওরেম করার পর হচ্ছে ম্যাক্স পাওয়ার থিওরেম। তাহলে এই ম্যাক্স পাওয়ার থিওরেমটা আমরা এই থ্যাভেনিন এবং নর্টনের পরে করবো, এই জন্যই কারণ এই ম্যাক্স পাওয়ারটাও আমরা চাইলে থ্যাভেনিন দিয়েও সলিউশন করতে পারবো, আমরা চাইলে নর্টন দিয়েও সলিউশন করতে পারবো। এই জন্য আমরা ম্যাক্স পাওয়ার থিওরেমটা থ্যাভেনিন এবং নর্টন করার পর আমরা ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমটা করবো। তাহলে ম্যাক্স পাওয়ার থিওরেমের পরে বাকি আসছে হচ্ছে আমাদের একটাই, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট সোর্সগুলো এখানে করতে হবে। তার মানে আমাদের এই যে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম পর্যন্ত এখানে যত কিছু দেখলাম এগুলা সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমরা করব। তাহলে এই সবগুলা জিনিসই আবার আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়েও সলিউশন করতে পারি। যেহেতু সাব স্টেন ইঞ্জিনিয়ারে ডিপেন্ডেন্ট সোর্সের এত কঠিন বা এত আপ লেভেলের বা ডিপ লেভেলে অত ম্যাথ দিবে না, তবে সবগুলা জিনিসই আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সলিউশন করা যায়, তবে একটু বড় হবে। মানে বিশেষ করে আমি যদি সুপারপজিশন অ্যাপ্লাই করি, নোডাল ম্যাশ, এই বিষয়গুলো যদি ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া করতে যাই, কিছু কিছু যদি একটু বড় সার্কিট দিয়ে দেয়, দেখা যাবে ম্যাথটা সলিউশন করতে অনেক বড় হয়ে যায়। তবে আমাদের সাব স্টেন ইঞ্জিনিয়ার তো এত বড় ম্যাথ কখনোই দিবে না, কিন্তু আমার একদম বেসিক লেভেলের কিছু দিবে। এই জন্য আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটাও পড়তে হবে। ইদানিং ডিপেন্ডেন্ট সোর্সটাও কিছু কিছু ম্যাথ দিচ্ছে আর কি, আহামরি বড় কোনো ম্যাথ দেয় না, একদম সিম্পল ম্যাথ দেয়। তবে আমাদের খুব এতটা ডিপেও যাবো না, একবারে রেখেও দিব না, যতটুকু পড়লে একটু কঠিন ম্যাথ আসলেও যাতে আমরা পারি, এই সবগুলা জিনিসের ওভারভিউ আবার ডিপেন্ডেন্ট সোর্সেও আমরা কি করব, দেখবো, ডিপেন্ডেন্ট সোর্সেও সেগুলো আমরা সলিউশন করবো আর কি। এই জন্য প্যারা নেওয়ার কিছু নেই, ডিপেন্ডেন্ট সোর্স আহামরি কঠিন কিছু না, এই সবগুলো হয়তো দুই একটা মানে এখানে যা শিখবো আমরা এগুলা দিয়েই ডিপেন্ডেন্ট সোর্স সলিউশন করবো। হয়তোবা যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স নতুন কিছু কয়েকটা কথা আসবে, সেই কথাগুলো যদি আমরা ভালো করে একটু বুঝতে পারি, ওই কথাগুলো যদি বেসিক আলোচনা করার পরে আমরা নর্মালি ডিপেন্ডেন্ট সোর্স যে কোনো ম্যাথ ওই ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও করতে পারবো, আবার ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও করতে পারবো। আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোই মূলত এখানে আলোচনা বেশি করা হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সকল কিছু আমরা সলিউশন করব। ফাইনালি ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো যে বিষয়গুলো করলাম, ডিপেন্ডেন্ট সোর্সগুলো সেখানে করবো। কারণ ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড যে ম্যাথগুলো থাকবে এখানে শুধু ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, ওখানে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্সও থাকবে। কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে তো সাপ্লাই দিতে পারবো না বা আমাদের কারেন্ট প্রবাহিত হবে না, কারণ মূলত কারেন্ট সার্কিটের ভিতরে যাবে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে। আর ওই ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে বা যে ভোল্টেজটা আমরা দিচ্ছি, ওর কারণেই এই ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো থাকবে সেখানে ভোল্টেজ পাবো আমরা। তাহলে এখানে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্সও থাকবে এবং ডিপেন্ডেন্ট সোর্সও থাকবে আর কি। তো ওই রিলেটেড কিছু ম্যাথ আছে, আমরা ওখানে আলোচনা করবো, বা এই সকল যা কিছু শিখবো ওগুলার উপর ডিপেন্ড করেও ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ কীভাবে সলিউশন করতে হয় সেখানে আমরা দেখবো আর কি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডিসি সার্কিটের সিলেবাস। বিশেষ করে আমাদের সাব স্টেশন ইঞ্জিনিয়ার যে ডিসি সার্কিটের যে টোটাল সিলেবাস, এই টোটাল সিলেবাসটা পড়লেই হবে আর কি। মূলত অ্যাসিস্ট্যান্টেরও প্রায় এর কাছাকাছি হয়ে যায়, শুধু অ্যাসিস্ট্যান্টে আমাদের এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা
আমাদের আরেকটু ডিপভাবে শিখতে হয় আর কি, এছাড়া আর কিছু না। কিন্তু বাকি যত কিছু আছে এই সিস্টেমের সিলেবাস আর সাবের সিলেবাস মোটামুটি বলতে পারি যে আমরা 90% সেম বলতে পারি। জাস্ট এই সিস্টেমের জন্য হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা একটু ডিপ পড়াশোনা করতে, একটু বড় লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো আমাদের সলিউশন করতে, কিন্তু সাবে এতটা করা লাগে না আর কি। কিন্তু আমাদের এখানে যে টপিকগুলো আছে এই সবগুলো সিস্টেম সাবের জন্য সেমই আর কি সিলেবাস। আচ্ছা, সবাই কি সিলেবাস সম্পর্কে ধারণা পাইছি? আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এখন বলি সিলেবাস সম্পর্কে, হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত, আমি যেই পর্যন্ত কথা বললাম এর উপরে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, টপিক মনে হচ্ছে অনেকগুলা, হ্যাঁ, এখানে আমরা টপিকগুলো আমরা পড়ানোর মানে ক্ষেত্রে এই এতগুলা টপিক তৈরি করছি, কিন্তু আলটিমেট যখন আমরা সিলেবাসটা এই পর্যন্ত চলে যাবো, বিশেষ করে আমি ওই এমিটার ওয়াট মিটার পর্যন্ত চলে যাবো, তখন মনে হবে যে আসলে সিলেবাস এই টোটালটা একটা টপিক মনে হবে, শুধু মিক্স সার্কিট মনে হবে। বুঝাইতে পারছি? তখন আর এত কিছু থাকবে না। কিন্তু আমি এই সিকোয়েন্স অনুযায়ী এই করছি যাতে আমাদের বেসিকটা খুব স্ট্রং হয়, এই কারণে আমরা এত টপিক তৈরি করে ফেলাইছি, এছাড়া আর কিছু না। কিন্তু আমি ফাইনালি যখন এই মিক্স সার্কিট এই পর্যন্ত শেষ করবো, এই মিটার ভোল্ট মিটার রেঞ্জ বৃদ্ধি পর্যন্ত শেষ করবো, তখন মনে হবে এই টোটালটা হচ্ছে আমাদের জাস্ট একটা মিক্স সার্কিট শেষ করলাম, দেন এই থিওরেমগুলো শেষ করি। থিওরেম হলো 5টা থিওরেম বা 6টা থিওরেম। বুঝাইতে পারছি? এছাড়া আর কিছু। কিন্তু আমাদের প্রত্যেকটা হচ্ছে যেমন শুধু সমতুল্য রেজিস্ট্যান্স নিন, এটা কি কোনো টপিক হলো? এটা তো আমরা যখন একটা থিওরেম অ্যাপ্লাই করবো বা সুপারপোজিশন থিওরেম করতেছি, সেখানেও তো সমতুল্য রেজিস্ট্যান্স বের করা লাগবে। তো এটাকে আমরা আলাদা টপিক ধরছি এই জন্যই, কারণ আমরা যখন শিখবো, শিখা অবস্থায় তো এই টোটাল রেজিস্ট্যান্সটা কিভাবে বের করতে হয়, যত প্রসেস আছে সব প্রসেসই শিখতে হবে। কিন্তু এটাকে কি আমি আলাদা টপিক ধরবো? আবার এখানে আমি এই যে ওপেন পাথ নিই না, শর্ট পাথ নিই না, এটাও আলাদা কোনো টপিক না। এখানে আমরা একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স যখন বের করব, তখন মনে হইতে পারে আমাদের এখানে শর্ট হয়ে গেছে বা এখানে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে শিখবো, বেসিকটা যখন গ্রো করতে চাইবো তখন তো আমাদের বুঝতে হবে কি কেন শর্ট হচ্ছে, কেন ওপেন হচ্ছে। এটা তো জাস্ট একটা মানে বেসিক ইনফরমেশন। এই ইনফরমেশনটা সম্পর্কে আমরা এখানে ডিটেলস আলোচনা করব। কোথায় দেখলে বুঝতে পারবো এটা শর্ট হয়ে যাচ্ছে, কোথায় দেখলে বুঝতে পারবো এটা ওপেন হয়ে যাচ্ছে। এই জন্যই আমাদের টপিকগুলো আলাদা আলাদা করা হয়েছে, যাতে আমাদের বেসিকটা খুব স্ট্রং হয়, এছাড়া কিছু না। কিন্তু আমাদের এই সবগুলাকে যখন একসাথে শেষ করে ফেলবো, তখন মনে হবে এগুলো এতগুলো কিছুই না, এটা জাস্ট আমাদের কি বেসিক ইনফরমেশনগুলো বা বেসিকটাকে স্ট্রং করার জন্য মিক্স সার্কিটটাকে আমরা এতভাবে ভাগ করছি। কিন্তু আমি এই টোটালটাকে একবারে বলে ফেলতাম এগুলো হচ্ছে মিক্স সার্কিটের ম্যাথ। আমি কি বুঝাইতে পারছি? বইয়ে কিন্তু এরকম ভাবে ভাগ করাও নাই, বাজারের যে বইগুলো আছে বা আমরা যাই পড়ি না, এখানে এত ভাগ ভাগ নাই। এখানে জাস্ট বলছে ডিসি সার্কিটের মিক্স সার্কিটের ম্যাথ একসাথে সব ম্যাথ দিয়ে রেখে দিছে, আমরা ওটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করছি জাস্ট বেসিকটাকে খুব স্ট্রং করার জন্য। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, ডিসি সার্কিটে আর কোনো কিছুই না ইনশাল্লাহ। এখানে আমি বোর্ডে যা লিখছি এগুলো যদি শেষ করতে পারি ইনশাল্লাহ, ডিসি সার্কিটের মানে ম্যাথ কখনোই আর কি মানে এগুলোর ভিতরে যদি মাথায় রাখতে পারি, এর বাইরে থেকে কোনো কিছু নাই, এর ভিতরেই সবকিছু আসবে। হ্যাঁ, এর বাইরে কোনো কিছু আমাদের ডিসি সার্কিটে নাই ইনশাল্লাহ। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন আছে? আমি মুছে দিব কি? সবাই তো বুঝতে পারছি সিলেবাসটা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার কোনো সমস্যা নাই। এখানে কেন সমস্যা হবে না, আমরা অলরেডি ফার্স্ট হয়তো বা আমাদের সিলেবাসটার আউটলাইন তো অলরেডি দিয়ে দিছে যে আমাদের টোটাল ডিপার্টমেন্টে কতগুলো ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, তো এখানে অলরেডি মনে হয় আউটলাইনে বলে দিছে আমাদের ডিসি সার্কিটের টোটাল 35 ক্লাস নিবে। 35 প্লাস ক্লাস নিবে হচ্ছে আমাদের শুধু ডিসি সার্কিটে, যেটা দেখা যাচ্ছে অন্যান্য কোচিংয়ের তুলনায়। যদি আমি বলি ম্যাক্সিমাম কোচিংয়ে সর্বোচ্চ 15 থেকে 20টা ক্লাস নেয় সর্বোচ্চ, আর আমরা 35 প্লাস ক্লাস নেব। তার মানে কি, একদম স্লো, একদম জিরো লেভেল থেকে শুরু করব, একদম যে মনে করে একদম কিছুই বুঝে না তাকে বেস করে মূলত ক্লাসগুলো নেওয়া হবে। যে একদম সবচেয়ে হাই বুঝে তার কোনো সমস্যা না, আমাদের চিন্তা হচ্ছে যে সবচেয়ে কম বুঝে সে বুঝতেছে কিনা বিষয়টা। ওই যদি বুঝতে পারে তাহলে যে বেশি বুঝে বা একটু ভালো বুঝে সে তো অটোমেটিক বুঝে যাবে। এই জন্য এটা টেনশন নেওয়ার কিছুই নেই, আমরা খুবই স্লো, একদম 35 প্লাস ক্লাস এই জন্য নেওয়া হচ্ছে, খুবই স্লো পড়ানোর জন্য। হ্যাঁ, স্পিড হয়তো বা আসবে যখন আমাদের আস্তে আস্তে দেখবো সবাই একদম সমান লেভেলে বেসিক গ্রো হয়ে গেছে, তখন হয়তো বা একটু একটু স্পিড দিলে সবাই বুঝতে পারবে। বিশেষ করে থিওরেম পার্টগুলোতে যখন আমরা যাবো, কারণ আমাদের মূল আলোচনায় মূলত বা আমাদের ডিসি সার্কিটের বেসই হচ্ছে মিক্স সার্কিট। এই যে মিক্স সার্কিট যে আমরা এতগুলো টপিক তৈরি করছি, কেন তৈরি করছি, কেউ যদি এই মিক্স সার্কিটটা খুব ভালোভাবে বেসিক সহকারে পড়তে পারে, থিওরেমগুলো তার কাছে কিছুই না।
থিওরেমগুলো অটোমেটিকই হয়ে যাবে, কারণ এই থিওরেমগুলো সলিউশনই হয় মিক্স সার্কিটের মাধ্যমে। আমরা মিক্স সার্কিট যত ভালো বুঝবো থিওরেম হচ্ছে তত ভালো বুঝতে পারবো, কারণ থিওরেমগুলো কিছুই না, থিওরেম হচ্ছে একটা নির্দিষ্ট রুলস। সে একজন যে থিওরেমটা দিছে সে বলে দিছে আমার এই থিওরেমটা সলিউশন করতে গেলে এই রুলসগুলো ফলো করতে হবে, আমার এই রুলসগুলো ফলো করে থিওরেমটা সলিউশন করবো। তো আমি এই যে রুলসগুলো ফলো করব, এই ফলো করার সময় যে ক্যালকুলেশনগুলো করব এটা মূলত মিক্স সার্কিট থেকে করতে হবে। মিক্স সার্কিটে যা আমরা শিখবো সেই মিক্স সার্কিটকে ফলো করে থিওরেমের ওই যে রুলসগুলো সলিউশন করতে হবে আর কি। তার মানে আমি যদি মিক্স সার্কিটটা খুব ভালোভাবে পারি, থিওরেমে কিছুই না, থিওরেম জাস্ট হচ্ছে আমাদের ওই যে একটা যে থিওরেম দেখ না কেন, যেটা থেভেনিন হোক সুপারপজিশন হোক, ওই থেভেনিন থিওরেমে 3টা কথা বলবে বা সুপারপজিশনে 2টা কথা বলছে, ওই 2টা কথাকে বেস করে মিক্স সার্কিট দিয়ে ম্যাথটা সলিউশন করতে হবে। তার মানে আমাদের মিক্স সার্কিটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? এছাড়া আর কিছুই না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন স্মার্ট বোর্ড এখন কথা বলতেছে আর কি, স্মার্ট বোর্ড হয়তো দ্রুত চলে আসবে আর কি, এখন আমিও শিওর বলতে পারতেছি না, আমি তো অনলি টিচার আর কি। তো যারা ম্যানেজমেন্ট লেভেল আছে তারাই বলতে পারবে আর কি স্মার্ট বোর্ডটা কবে আসবে, আমি শিওর কিছু বলতে পারবো না আর কি। হ্যাঁ, আর 2 নাম্বার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি হচ্ছে, আমি একটু বড় করে লিখতেছি, হয়তোবা মাঝে মাঝে লাইটিং এর প্রবলেম হয় আর কি, অথবা নেট প্রবলেম থাকলেই এই সমস্যাটা হয় আর কি, হয়তোবা কারো পার্সোনাল নেটে প্রবলেম থাকে অথবা আমাদের নেটে প্রবলেম থাকে। যদি আমাদের নেটে প্রবলেম থাকার কথা না, কারণ হচ্ছে অনলাইন ক্লাসের জন্য টোটাল আলাদা একটা রাউটার, আলাদা একটা সবকিছু সেট আপ করা হয়েছে আর কি। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে সার্ভার যদি উইক থাকে তাহলে হয়তো আমাদের নেটে একটু প্রবলেম হতে পারে, না হলে প্রবলেম হওয়ার কথা না। তাছাড়া আমরা অলরেডি হচ্ছে এখানে অনলাইন ক্লাসের জন্য যেটা নিচ্ছি, আমরা কোনো শেয়ার আইপি নেই, একদম সরাসরি এটা নেওয়া হয়েছে আর কি, এই জন্যই নেটের অতটা প্রবলেম করার কথা না। আর হয়তোবা ফোনের কারণে হয়তোবা একটু দুর্বল হইতে পারে, তবে মনে হয় না, না বোঝার কথা না, মানে বোঝা যাবে, তবে না বোঝার কথা না আর কি। হ্যাঁ, হ্যাঁ, না না, সাইটের ওয়ালে গেলে আরো হ্যাঁ, আমি বলি সাইটের ওয়ালে দিলে প্রবলেম কি হতো, বোর্ড তো হোয়াইট বোর্ড, হ্যাঁ, মানে রিফ্লেক্ট করতো আর কি, লাইটের আলোটা রিফ্লেক্ট হতো, উপরে দেওয়ার কারণে কোনো রিফ্লেক্ট আসতেছে না, বা বোর্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। যখনই সাইডে দেওয়া হবে তখন ওই আলোটা হোয়াইট বোর্ডে কি হবে, রিফ্লেক্ট হবে, যেখানে রিফ্লেক্ট করবে সেখানে কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ, এই জন্য এই পজিশনটা হচ্ছে বেস্ট পজিশন, যেখান থেকে দেখা যাবে আর কি। আচ্ছা, ক্লিয়ার নিয়ে কোনো সমস্যা নাই, যদি না দেখে আমরা স্লো পড়াবো, একই জিনিস 2বার পড়াবো, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা যতক্ষণ পর্যন্ত না বুঝবো বা ক্লিয়ার দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইটা শেষ করবো না, এটা হলো বড় কথা। হ্যাঁ, সমস্যা নাই ওইটা নিয়ে। এখন আপাতত তো ফোনের ক্যামেরা দিয়ে নেওয়া হচ্ছে, এখন যদি প্রবলেম হয় এখন ফোনের অন্য কোনো ক্যামেরা ইউজ করা যায় কিনা, ঠিক আছে, দেখতে হবে আর কি। আপাতত ফোন দিয়েই হচ্ছে আর কি। আচ্ছা, দেখি যদি প্রবলেম না হয় তো সমস্যা নাই, আপনারা সবাই যদি ভালো করে দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে তো সব প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এটি হলো বড় কথা আর কি, বুঝতে মানে দেখা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না, তো বোঝা যাওয়ার কথা। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, তা আচ্ছা, তাহলে এইটুকুই দেখি আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা নেই। আবার তো স্মার্ট বোর্ড বা আদার্স কনক্লুশনগুলো যেন স্মার্ট বোর্ড হলে একটু বেশি সুবিধা হয়, কারণ আমাদের টিচারের ক্ষেত্রে পড়ানো সুবিধা হয়, কারণ তখন সার্কিটগুলো অতটা আঁকানো লাগে না, পিডিএফ থাকে, পিডিএফ দেখে দেখেই মানে আরো সুবিধা হয় আর কি। হ্যাঁ, এটা হলো বড় কথা আর কি। আর স্মার্ট বোর্ড থাকলে অনেক কিছু দেখানোও যায়, যেখানে হাতে দেখানোটা অনেক টাফ হয়ে যায়, বিশেষ করে কিছু ফিগার মুগার দেখাইতে হইলে হাতে দেখানো একটু টাফ হয়ে যায়। স্মার্ট বোর্ড থাকলে ওগুলা ভালোভাবে ভিজুয়ালি দেখানো যায় আর কি, এটাই। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনা স্টার্ট করি। এই ছিল আমাদের মোটামুটি ডিসি সার্কিটের টোটাল সিলেবাস নিয়ে আলোচনা। আমাদের যদি এইটুকু সিলেবাস শেষ করতে পারি ইনশাল্লাহ ডিসি সার্কিটের প্রবলেম হবে না, যে কোনো ম্যাথে আমরা সলিউশন করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, পড়াশোনা স্টার্ট করি, সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। আচ্ছা, ডিসি সার্কিট আমাদের পড়াশোনা স্টার্ট করতে গেলে ফার্স্ট এখানে টপিকের ভিতরে 2টা নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিসি, আরেকটা হচ্ছে সার্কিট। এই 2টা বিষয় আগে একটু ভালো করে বুঝি। ফার্স্ট হচ্ছে আমাদের ডিসি, তো এই ডিসির ফুল মিনিংটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, এখানে মাইকের সাউন্ড হচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। সাউন্ড কি পাওয়া যাচ্ছে, মাইকের সাউন্ড? হ্যালো, না আমি বলতেছি আউট আউট নয়েজ শোনা যাচ্ছে কি না, এখানে হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছে তো,
সেগুলো আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ডিসি এবং সার্কিট। এই ডিসি সার্কিট টপিকে দুইটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিসি আর হচ্ছে কি সার্কিট। তো আমি ডিসি দ্বারা বোঝাচ্ছি ডাইরেক্ট কারেন্ট। তাহলে আমি এই ডাইরেক্ট কারেন্টের যদি সংজ্ঞা হিসেবে দেই, যে কারেন্ট আচ্ছা তাহলে আমি বলছি যে কারেন্ট সময়ের সাথে মান ও দিকের কোনো পরিবর্তন হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। যেমন আমি যদি এই বরাবর আমি কি রাখি, টাইমটাকে রাখি, আমি এই বরাবর একটা অ্যাম্প্লিটিউড রাখলাম, তাহলে এখানে বলছে আমি একটা সার্কিটের ভিতরে সাপোজ আমি কি 10 অ্যাম্পিয়ার সাপ্লাই দিচ্ছি অথবা 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তাহলে সেটা যদি ডিসি হয়ে থাকে তাহলে সেই 10 ভোল্টটা আমি সময় যতক্ষণই সাপ্লাই দেয় না কেন আমাদের একটা নির্দিষ্ট এই যে 10 ভোল্ট প্রবাহিত হচ্ছে এই নির্দিষ্ট অ্যাম্প্লিটিউড বরাবর অলওয়েজ কি হবে, একই ডিরেকশনে 10 ভোল্ট কি হবে প্রবাহিত হতে থাকবে বা 10 ভোল্টই থাকবে। সে এরকম না যে উপরে পজিটিভ আর নিচে রেফারেন্সটাকে যদি আমি নেগেটিভ চিন্তা করি, সে এক সময় 10-এ আসে আরেক সময় অটোমেটিকলি সে কি করলো -10-এ চলে আসলো, এরকম সিচুয়েশন হবে না। সে সব সময় কি হবে 10 ভোল্ট আকারে একটা নির্দিষ্ট মান নিয়ে চলতে থাকবে। এবং সেটা যদি ভোল্টেজের পরিমাণটা কমে যায়, বিশেষ করে 10 ভোল্ট হচ্ছে আমি এই 10 ভোল্টটাকে কোনো একটা কিছু দিয়ে লোড চালাচ্ছি, চার্জের পরিমাণটা কমে যাবে, একটা নির্দিষ্ট সময় পরে চার্জ কমে গেলে হয়তো বা তার অ্যাম্প্লিটিউডটা বা মানটা একটু কমে যাবে চার্জ ক্ষয় হওয়ার কারণে। কিন্তু আমি যদি চার্জ ক্ষয়প্রাপ্ত না হয় বা আমি একটা সার্কিটে জাস্ট 10 ভোল্ট, এখানে একটা সার্কিট আছে সেখানে আমি 10 ভোল্ট কী করে রাখছি, 10 ভোল্ট অ্যাপ্লাই করে রাখছি, তাহলে 10 ভোল্ট অ্যাপ্লাই করে রাখছি মানে হচ্ছে সে আজীবন মানে যতক্ষণ পর্যন্ত আমি চার্জ মানে এই চার্জটাকে ডিসচার্জ না করব সে 10 ভোল্ট একটা নির্দিষ্ট অ্যাম্প্লিটিউড বরাবর একটা নির্দিষ্ট মান নিয়ে সবসময় চলতে থাকবে। এটাকে মূলত আমরা কি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলতেছি। যদি আমি সেটা এসির সাথে তুলনা করতে চাই তাহলে এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট। তাহলে এসি কারেন্টে কি হয়, এই যে 10 ভোল্ট আছে এই 10 ভোল্টের সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সাপোজ আমি এখানে এসি 10 ভোল্ট দিছি একটা সার্কিটের ভিতরে, তাহলে এসি 10 ভোল্ট দেওয়া মানে হচ্ছে এই যেখানে আমি সাপোজ এসি 10 ভোল্ট দিছি, এই 10 ভোল্ট দেওয়া মানে হচ্ছে আমি সময়ের সাথে সাথে একদম ইনিশিয়াল অবস্থায় সে 0 ভোল্ট থাকবে, আস্তে আস্তে কি সর্বোচ্চ 10 ভোল্ট হবে, আবার আস্তে আস্তে -10 ভোল্ট হবে, এই যেভাবে সাইকেল আকারে সে চলতে থাকবে। তো এইটা কিভাবে সাইকেল হয় না হয় সেটা তো এসি সার্কিট টপিক যখন আমাদের শুরু হবে তখন আমরা দেখতে পারবো, সমস্যা নাই। কিন্তু আপাতত কি হচ্ছে, আপাতত হচ্ছে আমাদের এসি সার্কিটটা হচ্ছে এখান থেকে আমি দেখতেছি এই যে এই বরাবর যে টাইমটা রাখছি এবং এই বরাবর অ্যাম্প্লিটিউড রাখছি, সে দেখতেছি কি আমাদের ইনিশিয়াল অবস্থা একদম ইনিশিয়াল অবস্থা 0 ছিল, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ার পর যেহেতু আমি সর্বোচ্চ 10 ভোল্ট দিছি সে এক সময় সর্বোচ্চ 10 ভোল্ট দিবে, আস্তে আস্তে আবার কমবে, আবার এক সময় কি -10 ভোল্ট দিবে, দেন আবার জিরতে যাবে। এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা বারবার চলতে থাকবে। তাহলে এখানে আমি কি দেখতেছি, আমাদের সময় যত আগাচ্ছে মান কি হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু 10-এর বেশি হচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মান তো আস্তে আস্তে কমতেছে বাড়তেছে, সর্বোচ্চ 10 মিনিমাম হচ্ছে -10 পর্যন্ত যাচ্ছে। কিন্তু এখানে কি ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, কারণ এক সময় পজিটিভ দিকে আসলো সে আরেক সময় কি নেগেটিভ দিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, মানও কি হচ্ছে সময়ের সাথে সাথে কমতেছে, আবার কিন্তু কিছু সময় বাড়তেছে, কিছুক্ষণ পরে দেখতেছি সর্বোচ্চ পাচ্ছি আবার মিনিমাম পাচ্ছি, এরকম হচ্ছে। কিন্তু ডিসির ক্ষেত্রে এরকম কোনো কিছুই হবে না, সে একটা নির্দিষ্ট লেভেল বরাবর যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবো সেম লেভেল বরাবর ডিসি কারেন্টটা প্রবাহিত হবে, একদম ডিরেক্ট একটা সেম ডিরেকশনে থাকবে। এই জন্য এটাকে আমরা কি বলতেছি ডাইরেক্ট কারেন্ট বলতেছি, আর এটাকে আমরা কি বলতেছি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলতেছি। আচ্ছা লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সবাই একটু কষ্ট করে নিউ লিঙ্কে জয়েন করি আর কি। হ্যাঁ ওটা চলো ফেসবুকে কি
আচ্ছা, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতেছি যে ডাইরেক্ট কারেন্ট হচ্ছে কি, যে কারেন্ট সময়ের সাথে মান এবং দিকের কি হয় না, কোনো রকম পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলতেছি, ডাইরেক্ট কারেন্ট বলতেছি। যেটা যদি অল্টারনেটিং কারেন্ট বা আমাদের এসি কারেন্টের সাথে তুলনা করি, তাহলে আমাদের কি হচ্ছে, ডাইরেক্ট কারেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল বরাবর নির্দিষ্ট মান নিয়ে সে সময়ের সাথে কোনো দিকের পরিবর্তন করতেছে না, একদম নির্দিষ্ট মান নেই, এক ডিরেক্ট অ্যাকশন, ডিরেক্ট একটা দিক বরাবর চলাফেরা করতেছে। আর এসি কারেন্টে কি হচ্ছে, আমাদের সময়ের সাথে সাথে মানের এবং কি দিকেরও পরিবর্তন হচ্ছে, যেটা হয়তো আমাদের ম্যাক্সিমাম যত ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করতেছি সে ম্যাক্সিমাম লেভেলটা ঠিক রাখতেছে, কিন্তু ম্যাক্সিমাম লেভেলের নিচে উপরে কম বেশি, মানে ম্যাক্সিমাম লেভেলের কি হচ্ছে, সর্বোচ্চটা ম্যাক্সিমামই থাকছে, আর সময়ের সাথে সাথে মানটা আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে আবার একদম নেগেটিভ সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের কি, ডাইরেক্ট কারেন্ট। আমাদের মূলত যেহেতু আলোচনা আমাদের ডিসি সার্কিট নিয়ে আসি, আমরা এসি সার্কিটে না যাই, জাস্ট কম্পেয়ার করা দেখালাম যে আমাদের এসি আর ডিসির মধ্যে মেন পার্থক্যটা কি, এটাই আমি দেখাইলাম আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ডিসি। এখন আমাদের এখানে আর একটা অপশন আছে, সেটা আমরা বলতেছি সার্কিট। তাহলে আমি যদি এখানে সার্কিট নিয়ে একটু আলোচনা করি, তাহলে হয়তো দুইটা একসাথে বুঝতে পারবো। তাহলে সার্কিট মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকেই আমি এখানে বলছি কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। যেমন আমি যদি এখানে একটা সাপোজ একটা সার্কিট আঁকাচ্ছি এখানে, তো এইটা একটা সার্কিট, অথবা আমি এখানে একটা সার্কিট দিয়ে রাখলাম এটা। তাহলে খেয়াল করি, তাহলে এখানে আমি দুইটা সার্কিট আঁকাইছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে এই সার্কিটে আমি দেখতেছি কি, এখানে আমি সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, যার কারণে এদিক দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্ট প্রবাহিত হয়ে এদিক দিয়ে কি হবে, একটা সার্কিট আমাদের ক্লোজ করতেছে, তাহলে এদিক দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, একটা সার্কিট বলতে পারি। অথবা এটার ক্ষেত্রেও খেয়াল করি, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, হওয়ার পরে আমাদের এই কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, যে এদিক দিয়ে ক্লোজ হচ্ছে, আবার এদিক দিয়ে কি এখানে ওপেন আছে, ঠিক আছে, এদিক দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হতে পারবে না। কিন্তু ইনিশিয়াল অবস্থায় যদি আমি চিন্তা করি, এখানে হতে চাওয়ার তো একটা প্রবণতা তৈরি হতে পারতো, বা হওয়ার একটা ট্রাই করতে পারতো, যদি এদিক দিয়ে কি হতো, ক্লোজ হইতো। কিন্তু এখানে কি আছে, ওপেন আছে, তার মানে তো এটাও তো আমরা সার্কিট বলতে পারবো, কারণ এখানে ওপেন আছে, সেটাকে আমরা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু সেটাও তো একটা সার্কিট। তাহলে এই জন্য আমাকে বলছে যে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকে আমরা কি বলবো, সার্কিট করবো। এখানে সম্পূর্ণ পথ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো এটাও একটা সার্কিট। এখানে কিছু অংশে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আবার কিছু অংশ হচ্ছে না, টোটালটা মিলেও কি আমরা স্যার, কারণ এই অংশ হচ্ছে মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে হতে চাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারতো, যদি সার্কিটটা কি ক্লোজ থাকতো, কারেন্ট প্রবাহিত হইতো। কিন্তু এখানে ওপেন আছে, কিন্তু হওয়ার একটা প্রবণতা দেখাইতে পারে, তাহলে এটাকেও সহ আমরা কি বলতে পারি, সার্কিট বলতে পারি আর কি। তাহলে আমরা এই যে ডিসি যেই কারেন্টগুলো নিচ্ছি, এই কারেন্টগুলো কি দিয়ে যদি আমি কোনো একটা সার্কিট ক্লোজ করতেছি, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সার্কিট বলতেছি। এখন ফাইনাল যেই ডিসি সার্কিট যদি চিন্তা করি, তাহলে ডিসি সার্কিট কোনগুলা, তাহলে ডিসি সার্কিট মূলত হচ্ছে এই যে আমাদের ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট রিলেটেড যে সোর্সগুলা দিয়ে যদি আমরা কোনো একটা সার্কিট পরিচালনা করি। সাপোজ এখানে একটা সার্কিট দিছি, সেই সার্কিটটা আমি এই সোর্স দিয়ে পরিচালনা করতেছি, তাহলে এই সোর্সের ভিতরে যদি আমি ডিসি অ্যাপ্লাই করি, তাহলে এই সার্কিটটাকে আমরা বলবো ডিসি সার্কিট। এই সোর্সের ভিতরে যদি আমি এসি অ্যাপ্লাই করি, এই সোর্সটাকে আমরা কি বলবো, এসি সার্কিট বলবো। তাহলে আমরা দুইটাই যেহেতু ডিসি সার্কিটই আসি, তাহলে সাপোজ সেটা ওপেন সার্কিট হোক বা আমাদের প্রবণতা যেটাই থাকুক না কেন, ওপেন থাকুক শর্ট থাকুক, যেই পজিশনেই থাকুক না কেন, আমাদের মূলত যদি আমি সাপ্লাই যে সোর্সটা থাকবে, সাপ্লাই সোর্স হিসেবে যদি আমি ডিসি অ্যাপ্লাই করি, তাহলে সেই টোটাল সার্কিটটাকে আমরা কি বলবো, ডিসি সার্কিট বলবো আর কি। আমি যদি সংজ্ঞা হিসেবে চিন্তা করি, তাহলে টোটাল ডিসি সার্কিট কাকে বলে, তাহলে ডিসি সার্কিটের সংজ্ঞা যদি চিন্তা করি, যে সার্কিটে ডিসি অ্যাপ্লাই করা হয় সে সকল সার্কিটকে ডিসি সার্কিট বলে। তাই এটাই হচ্ছে আমাদের ডিসি সার্কিটের টোটাল সংখ্যা। তাহলে আমরা অলরেডি বুঝলাম যে ডিসি মানে কি, ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্ট সময়ের সাথে মান এবং দিকের কি হয় না, পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট দিক বরাবর সে চলতে থাকে। আর সার্কিটটা মানে কি, সার্কিট হচ্ছে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার যে সম্পূর্ণ পাথ তৈরি হবে বা হতে চাওয়ার যে প্রবণতা দেখাবে, সেটাকে আমরা কি বলবো, সার্কিট বলবো। আর ডিসি সার্কিট মানে হচ্ছে আমি এই যে ডিসি যে সোর্স, সেই ডিসি সোর্স দিয়ে যেই সার্কিটগুলোকে আমরা পরিচালনা করব, সেই সার্কিটটাকে আমরা কি বলবো, ডিসি সার্কিট বলবো।
এইটুকু আলোচনা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো এইবার আসি হচ্ছে আমাদের শুধুমাত্র ডিসি সার্কিটটা কি আর ডিসিটা কি এটা বুঝলাম। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু যেহেতু আমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতেছি বা আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সবাই আছি, তো অলরেডি কিন্তু আমাদের ইলেকট্রিসিটি জিনিসটা কি এটা কি বুঝি সবাই? আমি তো জাস্ট খালি একদম ভিতরে চলে গেলাম আগে, কিন্তু ইলেকট্রিসিটি জিনিসটাই কি বুঝলাম না, এটা তো একটু সমস্যা না। ইলেকট্রিসিটি মানে কি, আমাদের বিদ্যুৎ মানে কি, কেউ কি জানি? ওটা তো কারেন্ট। ইলেকট্রন প্রবাহ মানে কি? কারেন্ট। ইলেকট্রন কি হারে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কারেন্ট বলি। মানে ইলেকট্রিসিটি বলতেছি আমি, যেটাকে বিদ্যুৎ যে বলি, আমাদের বিদ্যুৎ। কারেন্ট তো জাস্ট কি আমরা বলি যে কারেন্ট চলে গেছে, আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু কারেন্ট মানেই তো আর বিদ্যুৎ না। বিদ্যুৎ ইলেকট্রিসিটি জিনিসটা কি এটা চিন্তা, কারেন্ট মানেই আবার বিদ্যুৎ বলি, কারণ কারেন্টের কারণে তো আমাদের এই বিষয়গুলো হচ্ছে আর কি। তো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলতে বোঝাচ্ছি জাস্ট এটা তো এক প্রকার শক্তি, হ্যাঁ, এছাড়া কিছুই না আমাদের। তো আমাদের এটা একটা অদৃশ্য শক্তি। আমাদের বিদ্যুৎ বা কারেন্ট কি দেখতে পারি? তারের ভিতরে যে বিদ্যুৎ আছে এটা কি দেখা যায়? আসলে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যেটা হলো হচ্ছে আমাদের কি, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার এক অদৃশ্য শক্তি, যেই শক্তিটাকে ইউজ করে আমরা কি করতেছি, বিভিন্ন কিছু পরিচালনা করতেছি। ওই শক্তিটাকে আলোক শক্তিতে রূপান্তর করতেছি, ওই শক্তিটাকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করতেছি। আর দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য আমরা ওই শক্তিটাকে কাজে লাগিয়ে অনেক কিছুতে ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের সুবিধা নিতেছি আর কি। তো ইলেকট্রিসিটি মূলত আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের কি, আমাদের এক প্রকার শক্তি বলতে পারি, যেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের এই এত এত কাজ করতেছি। আলোক শক্তি হোক, মানে ঘূর্ণয়ন শক্তি হোক, মেকানিক্যাল শক্তি হোক, যে এই শক্তিগুলোতে রূপান্তর করতেছে আর কি। এটাই হচ্ছে আমাদের কি মূলত ইলেকট্রিসিটি। আর ইলেকট্রিসিটির ভিতরে আমাদের এই কারেন্ট, ভোল্টেজ এগুলো আসতেছে আর কি, কিন্তু মূলত প্যাকেজটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রিসিটি বলতেছি। তাহলে ওইখানের ভিতরে যেহেতু আমরা ডিসি সার্কিটে আসি, তাহলে এই ডিসি সার্কিটের ভিতরে কি কি বিষয় আমাদের একদম ইন ডিটেলসে জানতে হবে, সেগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আমাদের আগামী 1-2 ক্লাস বা 3 ক্লাস লাগতে পারে। সেগুলো হচ্ছে জাস্ট ডিসি সার্কিটের বেসিক যে ইনফরমেশন, ফার্স্ট টপিকই ছিল আমাদের ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের ডিসি সার্কিটে যদি চিন্তা করি, ফার্স্ট যে বিষয়টা আছে সেটা আমাদের অলরেডি জানি, কারেন্ট বিষয়টা আসে। কারেন্ট মানে কি এটা আসে, তারপর হচ্ছে আমাদের ভোল্টেজ বিষয়টা আসে, তারপরে আসতেছে রেজিস্ট্যান্স। এই বিষয়গুলো আমাদের ডিটেলসে বুঝতে হবে যে আসলে কারেন্ট জিনিসটা কি, ভোল্টেজ জিনিসটা কি, রেজিস্ট্যান্স জিনিসটা কি। দেন আসবে হচ্ছে কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, সমস্যা নাই। তাহলে ফার্স্ট হচ্ছে কি আসতেছে, আমাদের কারেন্ট বিষয়টা আসতেছে। তো অলরেডি একজনে বললো কারেন্ট আমাদের যেই বলতেছে আমাদের কি চার্জের প্রবাহটাকে বলা হয় কারেন্ট। সেটা কিন্তু ইলেকট্রিসিটি না, ইলেকট্রিসিটি হচ্ছে বিদ্যুৎ। আর যেটা আমাদের কারেন্ট বলতেছি বা চার্জের যে প্রবাহের হার, এটাকে মূলত কারেন্ট বলি। তাহলে আমরা কারেন্টের যদি সংজ্ঞা দিতে চাই, আচ্ছা, তাহলে আমরা যদি কারেন্টের সংজ্ঞা দিতে চাই সেটা এইভাবে লিখতে পারি। আচ্ছা, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। তবে বর্তমান যুগে মূলত চার্জ প্রবাহের হারকে কারেন্ট না বলে সরাসরি ইলেকট্রন প্রবাহের হারকেই কি বলে, কারেন্ট বলে। কারণ বর্তমানে আমাদের এটা দেখা গেছে যে শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহের কারণে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই জন্য বর্তমানে চার্জ প্রবাহটাকে না বলে ডিরেক্ট বলে দেয় ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। তাহলে আমরা যেহেতু সংজ্ঞা অনুসারে যদি চিন্তা করি, চার্জ মানে কি, ইলেকট্রন তো এক প্রকার চার্জই, এই জন্য বলা হচ্ছে চার্জ প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। তাহলে আমি হার মানে কি, কোনো কিছুর হার তৈরি করা মানে হচ্ছে সময় দ্বারা কি করা, ভাগ করা। তা আমি কোনো কিছুর হার যদি তৈরি করতে, যেটা যে কোনো কিছুর হারই হতে পারে না কেন, আমাদের যেমন ব্যাগের যেই বা আমাদের দূরত্ব যে আমাদের স্মরণের যে হার চিন্তা করি, স্মরণের হারকে আমরা কি ব্যাগ বলি। সাপোজ একজন লোক কোনো কিছু মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে বা যেটা দৌড়িয়ে হোক বা হেঁটে হেঁটে হোক একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তো এই দূরত্বটা অতিক্রম করতে কি হারে সে অতিক্রম করছে, বা সাপোজ বলতে পারে 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে হার, এই হারটাকে তাকে কি বলতেছি আমরা, বেগ বলতেছি। তাহলে বেগ আসতেছে কোথা থেকে, স্মরণের হারকে। তা হার মানে হচ্ছে কোনো কিছুকে বা আমাদের যে কাজটা আমরা করতেছি এটা কি হারে বা একক সময়ে কতটুকু করতেছি, এটাকে ভাগ করাই কি মূলত হার বলে। তাহলে এখানে আমাকে যেহেতু বলছে চার্জ প্রবাহের হার, তাহলে আমার কাছে যদি একটা কন্ডাক্টর থাকে,
থাকে, এই কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন কি প্রবাহ হচ্ছে। তাহলে এই যে এখানে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, এর ভিতরে আমাদের ইলেকট্রনগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাই এই যে ইলেকট্রনের যে প্রবাহগুলো হচ্ছে, এই ইলেকট্রনের প্রবাহগুলা কি হারে হচ্ছে, এই হারটাকেই বলতেছে আমাদের কি কারেন্ট। তাহলে আমি কারেন্ট আই সমান বলতে পারি এই যে চার্জ কি হারে প্রবাহিত হচ্ছে এটাকে আমি কারেন্ট বলতে পারি। তাহলে কারেন্ট আই সমান কিউ বাই কি লিখতে পারি, টি লিখতে পারি। তাহলে এটাকে কারেন্ট বলতেছে, এবং এটার একক যেটা আসতেছে এটা একটা মুখস্থ জিনিস। মুখস্থ জিনিস বলতে হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি বা আমাদের বিদ্যুৎ সেক্টরে যে যে বিজ্ঞানীগুলা মূলত অবদান আছে, এটা কোনো একক কোনো বিজ্ঞানীর কিন্তু আবিষ্কারক না। এক একটা জিনিস এক এক বিজ্ঞানী আবিষ্কার করে সম্মিলিতভাবে আমাদের ইলেকট্রিসিটিটা তৈরি হয়েছে আর কি। একক কোনো বিজ্ঞানীর অবদানের কারণে ইলেকট্রিসিটিটা আসে নাই। হয়তো বা কিছু কিছু বিজ্ঞানীর অবদান একটু বেশি, কিছু কিছু বিজ্ঞানীর অবদান একটু কম, কিন্তু অনেক বিজ্ঞানী একসাথে মিলে আমাদের ইলেকট্রিসিটিগুলো আবিষ্কারের চিন্তা করতে পারি। তো এই কারেন্টের যে এককটা বা যে এককটা আসছে এটা মূলত একটা বিজ্ঞানীর নাম অনুসারে আসছে, যেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার নামক এক বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম অনুসারে তার এককটা দিছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারের প্রতীক বলতে পারিস, সেটা যদি আমি অ্যাম্পিয়ার চিন্তা করি, অ্যাম্পিয়ার যেটা আমরা অ্যাম্পিয়ার বলতে পারি, যার প্রতীক বলা হয়েছে, প্রতীক হচ্ছে এ, অনেকে এ এম পি দিয়েও লেখে আর কি, এভাবেও লেখে, আমি দুইটা যে কোনো একটা লিখলে হবে। তো এই মূলত এককটা আসছে ওই অ্যাম্পিয়ার নামক এক বিজ্ঞানী। এই বিজ্ঞানী হচ্ছে মূলত আবিষ্কার করছে হচ্ছে আমাদের যেই ফিল্ড আছে না এবং কারেন্ট, এই ফিল্ড এবং কারেন্টের মধ্যে সে একটা সম্পর্ক তৈরি করছে। এই কারণে ওই ফিল্ড এবং কারেন্টের যে সম্পর্কগুলো আসে, ওই মেশিনের যে ফিল্ড যেটা আমরা দেখি বা ইলেকট্রিক মেশিনে যায়, ওই ফিল্ড সম্পর্কে হয়তো ধারণা পাবো আমরা। তো ওই ফিল্ড এবং কারেন্টের মধ্যে একটা সম্পর্ক রিলেশন তৈরি করছে মূলত এই বিজ্ঞানী, এবং তার নাম অনুসারে মূলত এই কারেন্টের কি দিচ্ছে আমাদের একক দিছে। তাহলে কারেন্টের একক হচ্ছে আমাদের এ, এবং যেটা আমাদের সংজ্ঞা হিসেবে জানি যে চার্জ প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে, যেটা আমাদের চার্জ মানে কি ইলেকট্রনের প্রবাহ। এখানে আরেকটা বেসিক ইনফরমেশন জেনে রাখি, আমাদের ইলেকট্রন প্রবাহ কারেন্ট প্রবাহের কি ঠিক বিপরীত হয়। এটা জাস্ট একটা বেসিক জানার জন্য আর কি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা, এখানে সাপোজ একটা কন্ডাক্টর আছে, এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সাপোজ এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই সাপ্লাইয়ের জন্য প্রবাহিত হচ্ছে। আর এই যে এখানে কারেন্ট প্রবাহিত মানে কি, এখানে চার্জের প্রবাহ হচ্ছে। এই চার্জটা মূলত ঠিক উল্টা দিকে, কারেন্ট যেদিকে প্রবাহিত হয় ঠিক তার উল্টা দিকে চার্জগুলো প্রবাহিত কেন হয়, কারণ এটা তার ধর্ম। আমাদের যে ইলেকট্রনের যে প্রবাহ, এই ইলেকট্রনের প্রবাহের ধর্ম হচ্ছে, ইলেকট্রন হচ্ছে আমাদের মানে হাই বিভব থেকে লো বিভব থেকে হাই বিভবের দিকে। যেমন ইলেকট্রনের চার্জ কিন্তু ঋণাত্মক, যেটা আমরা জানি ইলেকট্রনের চার্জ কিউ, সেটা হচ্ছে -1.6 ইন্টু tan ইনভার্স 19 কুলম্ব। এটা হচ্ছে তার কি চার্জ, এবং তার চার্জ কি নেগেটিভ। নেগেটিভ মূলত হচ্ছে সে মানে নিম্ন বিভব থেকে, মানে নর্মালি আমরা কি জানি যে কোনো কিছু উচ্চ বিভব, উচ্চ জিনিস থেকে নিম্নর দিকে যায়, যেটাই হোক না কেন, হাই শক্তি থেকে লো শক্তির দিকে সবাই কি প্রবাহিত হতে চায় আর কি। কিন্তু এইটা মূলত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় চার্জগুলা। আর কারেন্টের ধর্ম হচ্ছে, কারেন্ট হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তার মানে আমি যদি এই প্রান্তে একটা ভোল্টেজ সাপোজ 10 ভোল্ট অ্যাপ্লাই করছি, এখানে 8 ভোল্ট আছে, তার মানে এখানে কারেন্টটা প্রবাহিত হবে এই যে উচ্চ বিভব আছে এবং এই যে নিম্ন বিভব আছে, উচ্চ বিভব থেকে কি নিম্ন বিভবের দিকে। এটা হচ্ছে কারেন্টের বৈশিষ্ট্য, সে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে কারেন্ট। কিন্তু আমাদের ইলেকট্রনের যে বৈশিষ্ট্য বা আমাদের যে ইলেকট্রন যে চার্জ আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে হাই বিভব, লো বিভব থেকে কি হয় হাই বিভবের দিকে প্রবাহিত। এই জন্যই ইলেকট্রনের প্রবাহ এবং কারেন্টের প্রবাহ একে অপরের বিপরীত, কিন্তু মূলত ওই ইলেকট্রনের প্রবাহটাই কি চার্জ, জাস্ট তাদের ধর্মের জন্য একজন আরেকজনকে অপোজ করতেছে। কিন্তু আমাদের যে প্রবাহটা হচ্ছে, এই প্রবাহের হারটা তো সেমই থাকতেছে, কিন্তু আমাদের কারেন্টের যে ধর্ম সে অনুসারে এটা দেওয়া হয় যে আমাদের কারেন্টের, কারণ আমাদের যা কিছু দেখি আমাদের সব কিছু করি হচ্ছে কারেন্টের প্রবাহ দেখে, এই জন্য আমরা কারেন্টের প্রবাহটাকে বেশ ধরি। জাস্ট এটা জানার জন্য বললাম যে আমাদের ইলেকট্রনের প্রবাহ যেটা হয় সেটা মূলত কারেন্ট প্রবাহের উল্টা দিক হয়, যেটা বইয়ে আমরা দেখতে পারবো হয়তো ডিটেলসে, যেটা তার এই যে ধর্ম যখন চ্যাডউইক ইলেকট্রন আবিষ্কার করছিল তখনই তার ওই ধর্মটা দেখছে আর কি। হ্যাঁ, তাহলে ওই ধর্ম অনুসারে সেটা এই জন্য তার হচ্ছে নেগেটিভ চার্জ হিসেবে চিহ্নিত করছে, যে ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের কি নেগেটিভ আর কি। আর কারেন্টের যে ধর্ম বা আমাদের এই যে কারেন্টের যে ধর্ম, এ অলওয়েজ কি হবে, এর ধর্ম হচ্ছে কি, কারেন্টের ধর্ম যদি আমি বলি, এর ধর্ম হচ্ছে উচ্চ বিভব বা উচ্চ ভোল্টেজ থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন নিম্ন বিভব এর দিকে।
আর এটা ধর্ম, তার ডিরেকশন যদি আমরা চিন্তা করি তাহলে এই সবসময় কি যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এটা হচ্ছে কারেন্টের বৈশিষ্ট্য। আর কারেন্টের আমরা সংজ্ঞা হিসেবে যদি চিন্তা করি, আমাদের কোনো একটা পরিবাহের ভিতর দিয়ে কি হারে ইলেকট্রন চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো, কারেন্ট বলবো। আর কারেন্টের এককটা মূলত আসছে একটা বিজ্ঞানের নাম অনুসারে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে আমরা বলবো অ্যাম্পিয়ার, যেটা প্রতীক হচ্ছে এ অথবা এএমপি। এই দুইটাতে আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। সবাইকে কারেন্ট সম্পর্কে ডিটেলসটা বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা এইবার আসি হচ্ছে ভোল্টেজ নিয়ে কথা বলি। তাহলে খেয়াল করি, একটু আগে আমরা যে দেখলাম চার্জের প্রবাহ হচ্ছে, তাহলে চার্জের প্রবাহ তার এমনি এমনি হবে না, যে আমরা চার্জের প্রবাহ হচ্ছে একটা কন্ডাক্টরের ভিতরে চার্জ আছে, এই চার্জ ফ্লো কি এমনি এমনি হয়ে যাবে? একটা কন্ডাক্টরের ভিতরে চার্জ তো আছে, অসংখ্য অণু আছে, সেই ওখানে অণুর ভিতরগুলো যে আমাদের অ্যাটমগুলো আছে বা ইলেকট্রনগুলো আছে, সে এমনি এমনি তো কি হবে না, প্রবাহিত হওয়া শুরু করে দিবে না। তাই মূলত এই এই ভোল্টেজের কারণেই এই চার্জের প্রবাহগুলো হয়। তাহলে আমি বলতে পারি ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ, ভোল্টেজ হলো এক প্রকার চাপ, যার কারণে কি হচ্ছে, এই ইলেকট্রনের প্রবাহ, যে চাপে যার কারণে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ। এটা যদি আমি একদম বইয়ের মতো না লিখে নিজের ভাষায় লিখি আর কি, তাহলে ভোল্টেজ হলো এক প্রকার চাপ, যার কারণে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রবাহ যে হচ্ছে, এটা কে করাচ্ছে? মূলত ভোল্টেজ। তার মানে আমি যদি একটা সার্কিটের ভিতরে এই যে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, কারণ মূলত এই ভোল্টেজের কারণে মূলত প্রবাহিত হচ্ছে। তাহলে ভোল্টেজ কি চাপ দিচ্ছে, এর কারণে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। আর ইলেকট্রনের প্রবাহ মানে কি, আমরা অলরেডি জানি কারেন্ট। তাহলে ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ, যে চাপের কারণে আমাদের কি হচ্ছে, কোনো একটা সার্কিটের ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে মূলত কি, ভোল্টেজ। আর ভোল্টেজের যদি তাহলে আমি ইকুয়েশন তৈরি করতে চাই বা আমাদের ম্যাথমেটিক্যালি সংজ্ঞা তৈরি করতে চাই, তাহলে আমরা ভোল্টেজ সমান সমান লিখতে পারি W/Q। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছি, খেয়াল করি, এই যে আমাদের ইলেকট্রনগুলো এখানে কি প্রবাহিত হচ্ছে না, সাপোজ এখানে কি ইলেকট্রন আছে বা চার্জ আছে, সেই চার্জগুলো আমাদের প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা কারেন্ট বলতেছি। তাহলে এই ইলেকট্রন প্রবাহিত কে হচ্ছে, মূলত ওইটা ভোল্টেজ চাপ দিয়ে তৈরি করতেছে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের ভিতরে নির্দিষ্ট একটা এনার্জি আছে, যে এনার্জির কারণে কি প্রবাহিত হচ্ছে। তাহলে এইটা না, এই জন্য বলা হয় কি, যে প্রতি একক মানে প্রতি চার্জের যে এনার্জি আছে, সাপোজ আমাদের এখানে ইলেকট্রনের চার্জ আছে, তাহলে ওই চার্জের প্রতি একক চার্জের কি পরিমাণ এনার্জি আছে, প্রতি একক চার্জে, সাপোজ এখানে ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভিতরে তো চার্জ আছে, বা যেটা আমরা চার্জ বলতেছি, ওই প্রতি একক চার্জে কি পরিমাণ কি আছে, মানে এনার্জি আছে, ওই এনার্জির কারণে কি হচ্ছে, মূলত আমাদের ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বা চার্জের প্রবাহ হচ্ছে। তাহলে ওই প্রতি একক চার্জের এনার্জিকেই মূলত কি বলা হয়, ভোল্টেজ বলা হয়। তাহলে এই ভোল্টেজটাকে ম্যাথমেটিক্যাল সংজ্ঞা অনুসারে যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে W/Q। আর W হচ্ছে আমাদের কি, এনার্জি, যেটার একক আমরা জানি অলরেডি জুল, আর চার্জের একক কি, কুলম্ব। এই জন্যই এটা হচ্ছে জুল পার কুলম্ব হচ্ছে ভোল্টেজের একক। এইখান থেকে একটা একক আসে, যেটা হচ্ছে জুল পার কুলম্ব বলতে পারি। তবে আমাদের মূল যে একক, যেটা আমরা ভোল্ট জানি, এটাও একটা মুখস্থ এককই বলতে পারি। এটাও একটা বিজ্ঞানীর নাম অনুসারে আসছে, যেটা হচ্ছে ভোল্ট্রা নামে একটা বিজ্ঞানী। যে বিজ্ঞানীর একটা আবিষ্কার আসছে হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, বা আমাদের যেই আমরা ব্যাটারি যে ইউজ করি, এই ব্যাটারিটা ফার্স্ট আবিষ্কার করা হচ্ছে এই আলেকসান্দ্রা ভোল্টা নামে এক বিজ্ঞানী আছে, যে বিজ্ঞানীর নাম অনুসারেই মূলত ভোল্টের এককটা আসছে। কিন্তু ভোল্টের যদি আমি ম্যাথমেটিক্যাল ইউনিট যদি বলতে চাই বা একক যদি বলতে চাই, সেটাকে বলা হয় জুল পার কুলম্ব। এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, বা বিভবের একক কি, যেটা জুল পার কুলম্ব মাঝে মাঝে বলে, সেটা মূলত এই সংজ্ঞা থেকে আসছে, যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা বলি, যে প্রতি একক চার্জের এনার্জিকে কি বলা হয়, ভোল্ট বলা হয়। যদি আমি লিখে দিই এখানে, প্রতি একক চার্জের এনার্জিকে ভোল্ট বলে। তাহলে এখানে প্রতি একক চার্জ ছিল, ধরুন W পরিমাণ চার্জ আছে, আর কিউ দ্বারা চার্জ সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে প্রতি একক চার্জের কি আছে, একক চলে আসে। সেখান থেকে আমরা বলতেছি জুল পার কুলম্ব। আর এটা মূল যে একক আমরা পড়বো, বা আমাদের সার্কিটে যেটা আমরা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে ভোল্ট, কারণ এটা তো আমরা ইউজ করবো না, আর সবসময় ইউজ করবো হচ্ছে ভোল্টটাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে একক হচ্ছে আমাদের ভোল্ট, যেটার প্রতীক হচ্ছে
মাঝে মাঝে প্রতীক হচ্ছে সরাসরি বি দ্বারা প্রকাশ করে, এটা বি দ্বারা প্রকাশ করে, অথবা অনেকেই সরাসরি বোল্টটি লিখে ফেলে। তো এটা মূলত এই এককটা মুখস্থ এককই, এটা মূলত আসছে হচ্ছে আমাদের একটা বিজ্ঞানীর নাম আসছে, সে হচ্ছে বোল্ট্রা নামে এক বিজ্ঞানী, যে বোল্ট্রা বিজ্ঞানী, যে আমাদের মূলত ব্যাটারি আবিষ্কার করছে। এই ব্যাটারি আবিষ্কারের কারণে মূলত এর নাম অনুসারে কি দেওয়া হয়েছে, আমাদের ভোল্টেজটা দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ, তা ভোল্টেজ সম্পর্কে আমরা যতটুকু বুঝলাম, ভোল্টেজটা মূলত হচ্ছে যে কারেন্টটা প্রবাহ হচ্ছে, এই কারেন্ট প্রবাহ করতে সাহায্য করছে কে, ভোল্ট। এর প্রেসারের কারণে মূলত কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কি ভোল্টেজ। তাহলে আমরা নর্মালি কিন্তু এটাই জানি, আমাদের এখন পর্যন্ত কারেন্ট সোর্স বলে কিন্তু কিছু জানি না, আমাদের নর্মালি আমরা যা বাহ্যিক জীবনে বা বিশেষ করে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যা ইউজ করি, ওখানে কিন্তু কারেন্ট সোর্স বলতে কিছু দেখি না, আমরা সবসময় কি জানি, ভোল্টেজে জানি, আমরা সবসময় ভোল্টেজ দিয়েই প্রকাশ করি আর কি। আর ভোল্টেজের কারণেই মূলত কারেন্টটা আসছে আর কি, কারণ ভোল্টেজের কারণে যে চার্জ প্রবাহ হচ্ছে সেটার কারণে মূলত কি আসছে, কারেন্ট আসছে। এই জন্যই সবসময় আমরা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি হিসেবে চিন্তি করি। সরাসরি কারেন্টের কারণে কি এমিটার কোনো আছে বা কারেন্ট সোর্স কোনো বাজার কিনতে পাওয়া যায়, সরাসরি আমরা কিনি কি, এই ভোল্টেজ সোর্সটা কিনি। মূলত এর কারণেই কারেন্টটা আসে, এই জন্যই এই সোর্সটাকেই বেশি আমরা ফোকাস করি বা বেশি দেখা যায় আর কি। তো এই হচ্ছে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ, এই দুইটা সম্পর্কে ডিটেলসে বুঝছি কিনা। এখান থেকে যে বিষয়গুলো আমাদের লাগবে মনে রাখতে হবে, তার এককটা লাগবে, কারণ আমাদের ভোল্টেজ যখন বের করি, তবে এই সংখ্যাটা আহামরি কোনো কিছুতে লাগে না, মাঝে মাঝে হয়তো লাগতে পারে, এই জন্য আমি এটাও লিখে দিলাম। তো বি সমান W/Q, ডাব্লিউ হচ্ছে আমাদের কি এনার্জি, আর লিখে দিই এখানে ডাব্লিউ হচ্ছে আমাদের এনার্জি, আর কিউ তো আমাদের চার্জ, যেটা তো আমরা জানি, কিউ হচ্ছে চার্জ, আর বি হচ্ছে আমাদের কি ভোল্ট। তাহলে এটাতে ওই যে আমাদের একদম ইনিশিয়াল কিছু ম্যাথ আছে, একদম সংজ্ঞা অনুসারে কিছু ম্যাথ আছে, যদি এই ম্যাথগুলো অতটা ইম্পর্টেন্ট না, কখনো আসবেও না চাকরি পরীক্ষায়, কিন্তু আমাদের এককটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ পরীক্ষা, বিশেষ করে যদি টিলি হয় কোনো টাইপের, এই টিলি পরীক্ষায় এককটা অনেকেই আসে, যে বিভবের একক কি বা এনার্জির ভোল্টেজের একক কি, জাস্ট এটা দিয়ে দেয়, সরাসরি ভোল্ট না দিয়ে জুল পার কুলম্ব বলে দেয় আর কি। তো এই হচ্ছে আমাদের কি কারেন্ট এবং কি ভোল্টেজ, এইটুকু আলোচনা বুঝছি কিনা। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে খেয়াল করি, আমরা একটা সার্কিটের ভিতরে যেগুলো অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিষয়টা কি, সেটা এখান থেকে আমাদের কারেন্ট যেহেতু আমরা অলরেডি শিখে গেছি, ভোল্টেজ এবং শিখে গেছি, যার কারণে কি হচ্ছে, কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে, আমি কিন্তু সংখ্যাগুলো বইয়ের মতো করে লিখতেছি না, নিজের ভাষায় লিখতেছি আর কি, সবাই বইটা একবার রিডিং করলে হয়তো বুঝতে পারবো আর কি। তাহলে আমি জাস্ট লিখলাম, এটি এমন একটি ধর্ম যার কারণে কারেন্ট প্রবাহে কি বাধা সৃষ্টি করে। যেমন তাহলে আমাদের রেজিস্ট্যান্স মানে হচ্ছে, যখন আমাদের একটা সার্কিটের ভিতরে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এটা যদি নর্মালি এরকম থাকতো, এখানে কোনো রকম রেজিস্ট্যান্স নাই, তো এই ভোল্টেজের জন্য যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হতো, সম্পূর্ণ কারেন্টটাই কি হচ্ছে, এখানে প্রবাহিত হইতো। তার মানে এখানে যদি আমি এমন একটা পদার্থ এখানে বসায় দিলাম, এই যে পদার্থটা এখানে বসানোর কারণে আগে যে পরিমাণ কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন আর ওই পরিমাণ কারেন্ট কি হতে পারবে না, এখান দিয়ে প্রবাহিত হতে পারবে না। তার মানে এই যে পদার্থটা আমি এখানে ঢুকাইলাম, এর বৈশিষ্ট্যের কারণে বা এর ধর্মের কারণে এখানে কারেন্টের প্রবাহটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে এই যে ধর্মটা, এটাকেই বলতেছি আমরা রেজিস্ট্যান্স। সাপোজ আমার এখান দিয়ে এমন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এখানে, যেই ভোল্টেজের কারণে 10 এম্পিয়ার কারেন্ট এই দিকটা প্রবাহিত হচ্ছিল, আর এখানে আমি এমন একটা বৈশিষ্ট্য বা পদার্থ আমি দিয়ে দিলাম, যে কন্ডাক্টরের কারণে এর ভিতরে একটা রেজিস্ট্যান্স শো করতেছে, আর রেজিস্ট্যান্সের কারণে তখন আর কারেন্ট কি হবে না, 10 এম্পিয়ার হবে না, দেখা যাবে যে কিছু এম্পিয়ার কারেন্ট কমে গেছে, সাপোজ 8 এম্পিয়ার হয়ে যাচ্ছে। এই যে 2 এম্পিয়ার কারেন্ট কমে গেল বা 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারতেছে না, কার কারণে হতে পারতেছে না, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এই রেজিস্ট্যান্সের কারণে মূলত কারেন্ট প্রবাহিত হতে পারতেছে না। তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটি পদার্থ যার ধর্মের কারণে আমাদের কি হয়, কারেন্ট প্রবাহে বাধা দেয়, যার ধর্মে হচ্ছে কারেন্ট প্রবাহে
বাধা দেওয়া। তাহলে এখানে বাধা যদি আমি ইনফিনিটি পরিমাণ দিতে পারি, এর ভিতর দিয়ে কোনো রকম কারেন্টই প্রবাহিত হতে পারবে না। তার মানে এর বাধা যদি আমি ইনফিনিটি লেভেল, একদম অসীম লেভেলের দেই, তাহলে এখান থেকে আমি ভোল্টেজ যতই দেই না কেন, তো বাধা তো ইনফিনিটি। আমি চাইলে কি আমার সামনে আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে একটা বিশাল বড় দেওয়াল, এই দেওয়ালটা আমার পক্ষে ভাঙা কিনা সম্ভব না, যেভাবে হোক ভাঙা সম্ভব না, তাহলে কি আমি এদিকে যাইতে পারবো? কখনোই যাইতে পারবো না। তার মানে এই যে এর বাধা যদি ইনফিনিটি পরিমাণ হয়, তাহলে এর ভিতর দিয়ে কোনো রকম কারেন্টই সে কি প্রবাহিত করতে দিবে না। তাহলে এর ধর্মই হচ্ছে, বা একটা রেজিস্ট্যান্সের ধর্মই হচ্ছে কি, কারেন্ট প্রবাহ কি করা, বাধা সৃষ্টি করা। তাহলে কোনো একটা পদার্থের কি পরিমাণ রেজিস্ট্যান্স আসে, এই রেজিস্ট্যান্সটা আমি কিভাবে বের করবো? এটা একটা সাপোজ পদার্থ আছে, এই পদার্থের ভিতরে অবশ্যই সে কন্ডাক্টর থাকলে তার ভিতরে সে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স শো করবে। তাই সেই রেজিস্ট্যান্সটা কিভাবে বের করবো? যদি এটার প্রমাণ আছে, আমরা এই টাইপের ম্যাথ করব, সেখানে আমি প্রমাণ ডিটেলস আরো আলোচনা করব। জাস্ট আপাতত এখানে এইটুকু শিখি যে আমাদের রেজিস্ট্যান্স জিনিসটা কি, রেজিস্ট্যান্স জিনিসটা একটু বুঝি। আর আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, এই সূত্রগুলো যখন আমি ম্যাথ যাবো, ম্যাথের ভিতরে ঢুকবো, তখন ডিটেলসে প্রমাণ করে আস্তে আস্তে ম্যাথে যেতে যাবো। এখন যদি আমি প্রমাণ করাই, তারপর হয়তো আমরা বেসিক আলোচনা আগাইতে পারবো না, বা বেসিকটা অতটা নিতে পারবো না আর কি, কারণ ম্যাথের ভিতরে ঢুকে একসাথে সব। এই জন্য আমরা একসাথে সব না, যখন আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্সের দিকে যাব, ওখানে ওই টাইপের বিষয়গুলো ডিটেলসে আলোচনা করে দেন ম্যাথের দিকে ঢুকবো। এখন আমাদের যে ইনফরমেশনগুলো খুব জরুরি, সেগুলো আমরা বেসিক ইনফরমেশনের দিকে আগাচ্ছি আর কি। এই জন্য আমি জাস্ট রেজিস্ট্যান্স বের করার সূত্রটা লিখবো, প্লাস বিষয়গুলো হালকা পাতলা বলবো আর কি। কিন্তু আমি এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্যান্স জিনিসটাকে বোঝানো। রেজিস্ট্যান্স জিনিসটা বোঝাইতে পারছি না, এটা হলো মূল উদ্দেশ্য এখানে। আচ্ছা, তাহলে আমাদের এই যে একটা পদার্থ আমি এখানে দিলাম, সাপোজ এটা একটা কন্ডাক্টর আমি এখানে রাখলাম, এর রেজিস্ট্যান্স কি? এর রেজিস্ট্যান্স বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে R সমান রো এল বাই এ। রো হচ্ছে এর রেজিস্টিভিটি, এখানে তার একটা পদার্থ আছে, এক একটা পদার্থের রেজিস্টিভিটি এক এক রকম থাকে। আর এল হচ্ছে আমাদের হচ্ছে তার দৈর্ঘ্য, আমি কি পরিমাণ দৈর্ঘ্যের একটা পদার্থ নিচ্ছি। আর এ হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে তার এরিয়াটা কত। এইটা ভাগ করলে এবার এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, এখানে এবার এই একটা কন্ডাক্টর কি পরিমাণ রেজিস্ট্যান্স শো করতেছে, সেই রেজিস্ট্যান্সের মানটা ভ্যালুটা সে দিতে পারবে। তবে এটা কিভাবে আসে সূত্রগুলো, সেগুলো আমরা শিখবো, সমস্যা নাই, ম্যাথমেটিক্সে যখন যাবো আর কি। তার আরেকটা সূত্র আছে রেজিস্ট্যান্স বের করার, সেটা তাপমাত্রার সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে RT সমান R0 1 প্লাস আলফা টি। এটা হচ্ছে একটা তাপমাত্রা, যদি আমি একটা পদার্থ আছে এর ভিতরে যদি টেম্পারেচার বৃদ্ধি করাই, তাহলে তার রেজিস্ট্যান্সে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কতটুকু পরিবর্তন আসে, সেটা বের করার হচ্ছে, কম্পেয়ার করার সূত্র হচ্ছে এটা, যেখান থেকে হচ্ছে RT হচ্ছে সাপোজ 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমি এখানে একটা পদার্থ আছে, এটা সাপোজ এখন তাপমাত্রা 0 ডিগ্রিতে আছে, তো এই 0 ডিগ্রিতে যে পরিমাণ রেজিস্ট্যান্স শো করতেছে, এখানে যদি এখন আমি 20 ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্লাই করি, সেই 20 ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্লাই করার কারণে আমাদের তাপমাত্রা রেজিস্ট্যান্সের কিছু তারতম্য হবে। সেই তারতম্যটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, আর 1 প্লাস আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বা এক এক পদার্থের এক এক রকম হয় আর কি। এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয় কোশ্চেনে দেওয়া থাকবে, না করে বের করে একটা অপশন থাকবে। এই সূত্রটা যখন আমরা প্রমাণ করব, তখন এটা দেখতে পারবো আর কি। আর টিটা হচ্ছে এই যে তাপমাত্রার পার্থক্য বলতে পারি, বা ডেল টি বলি, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আমাদের নিচে কোথায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছে, সাপোজ যাচ্ছে কোথায় 20 ডিগ্রি, তার মানে এই দুইটার মধ্যে টেম্পারেচার পার্থক্য কত হয়েছে, 20 ডিগ্রি। এইখানে সেই টেম্পারেচার পার্থক্যটা লিখবো আর কি। তবে এই দুইটা সূত্রের প্রমাণ করব আমরা, কারণ আর কিছু নাই, প্রমাণ করে দেন আমরা ওই টাইপের ম্যাথ করবো। জাস্ট আমি আবার তো পরিচিত করায় রাখলাম যে মূলত রেজিস্ট্যান্স এর ভিতরে রেজিস্ট্যান্স জিনিসটা কি এবং সেটা কিভাবে বের করা লাগে, এটা আমরা প্রমাণ সহ শিখবো যখন আমরা ম্যাথমেটিক্সের দিকে যাব। কিন্তু আপাতত মূল উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্যান্স জিনিসটা কি আর রেজিস্ট্যান্সটা বুঝতে পারছি কিনা আর কি। সবাইকে এইটুকু বুঝতে পারছি? আমাদের রেজিস্ট্যান্স সম্পর্কে অলরেডি জানলাম। তাহলে সার্কিটের ভিতরে যদি রেজিস্ট্যান্স আছে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো কি, যে কারেন্ট প্রবাহে বাধা দিবে। আর কাজই হচ্ছে কারেন্ট প্রবাহে কি করা, বাধা দেওয়া। তাহলে কারেন্ট কতটুকু বাধা দিবে, এটা তো আমরা আস্তে আস্তে বিভিন্ন যেমন বিশেষ করে ওহমস ল আছে, ওহমস ল গেলে আমরা বুঝতে পারবো আসলে কি পরিমাণ বাধা দিবে, বাধা দেওয়ার পরে কারেন্টটা কিভাবে কমে যায়, সেটা আমরা ওহমস ল যেটা দিছে সেটা সেখানে গেলে আমরা বুঝতে পারবো আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। এইবার আসি হচ্ছে কন্ডাক্ট্যান্স। এটা তো একক নিয়ে আলোচনা করলাম না, এককগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, এককগুলো আমাদের দিতে হয়। তাহলে একক নিয়ে একটু আলোচনা করি। একক হচ্ছে এটাও একক হচ্ছে আমাদের মুখস্থ একক যেটাকে বলতে পারি আর কি। এই মুখস্থ এককটা মূলত কোনো একটা বিজ্ঞানীর নাম অনুসারে দিছে, যেটা অলরেডি আমি বলে ফেলছি, ওহমস ল নাম শুনছি না, যেটা আমরা ওহমস ল বলি আর কি, বি ইকুয়াল টু আইআর বলতেছি। এই বিজ্ঞানী ওহমসের নাম অনুসারে রেজিস্ট্যান্সের এককটা মূলত আসছে। একক হচ্ছে কি ওহম, বিজ্ঞানী ওহমসের নাম অনুসারে একক দিছে হচ্ছে ওহম। আর প্রতীক হচ্ছে আমাদের, প্রতীক যদি দেই, প্রতীক হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের প্রতীক। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী ওহমের নাম অনুসারে রেজিস্ট্যান্সের একক দিছে ওহম, এবং তার প্রতীকটাও মূলত এই যেরকম আসে, প্রতীকটা দেখতে সুন্দর হলো না আমাদের, এই যেরকমই আসে এখন। এটা হচ্ছে তার প্রতীক।
তো এইবার আসি হচ্ছে কন্ডাক্টেন্স। এই ওহমস ল কি করছে, মানে ওহমস ল দিছে, এই জন্য ওই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল যেটা আমাদের বিদ্যুৎ সেক্টর আমূল পরিবর্তন আনছে, সেই ওহমস ল অনুসারে তার নামটা আসছে ওহমস ল। এবার আসি কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স হচ্ছে ঠিক রেজিস্ট্যান্সের বিপরীত। শেষ, তার 2 মিনিট এটা করতে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তা কন্ডাক্টেন্সটা হচ্ছে আমাদের কি ঠিক রেজিস্ট্যান্সের বিপরীত। তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা কি করে? রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা সার্কিটের ভিতরে কারেন্ট প্রবাহে বাধা দিচ্ছে, আর কন্ডাক্টেন্স হচ্ছে কোনো একটা সার্কিটের ভিতরে কারেন্ট প্রবাহে সাহায্য করা। সাপোজ আমি এখানে কি আসলাম, এখানে রেজিস্ট্যান্স দিছি, যার কারণে কারেন্ট প্রবাহটা কি কমে যাচ্ছে। তার মানে এই যে কারেন্ট প্রবাহ কমে যাচ্ছে, এ তো আর ইনফিনিটি পরিমাণ বাধা দিচ্ছে না। কারেন্ট প্রবাহ বাধা দিচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু বাধা দেওয়ার পরেও কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। এই যে বাধা দেওয়ার পরেও কারেন্ট কিছুটা প্রবাহিত হচ্ছে, এই প্রবাহটার কারণটাই হচ্ছে মূলত কন্ডাক্টেন্স। তাহলে প্রত্যেকটা পদার্থের ভিতরে কন্ডাক্টেন্সও আছে, রেজিস্ট্যান্সও আছে। রেজিস্ট্যান্সের পরিমাণটা বেশি থাকলে বাধা বেশি দিচ্ছে, কন্ডাক্টেন্সের পরিমাণ কম কারণ কারেন্ট প্রবাহ অল্প হচ্ছে। কিন্তু কন্ডাক্টেন্সও তো আছে, যেটার কারণে কি, যেটা সাহায্য করতেছে কোনো একটা সার্কিটে বা কোনো একটা পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহে কি করা, সাহায্য করা। তাহলে আমরা কন্ডাক্টেন্সের সংজ্ঞা যদি এভাবে দেই, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে তাকে কন্ডাক্টেন্স বলে। তা এটা হচ্ছে আমাদের কি কন্ডাক্টেন্সের সংজ্ঞা বলতে পারি। তাহলে রেজিস্ট্যান্সের ঠিক বিপরীত, তাহলে রেজিস্ট্যান্সের যে ধর্মের জন্য পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে বাধা দিচ্ছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলতেছি, আর কন্ডাক্টেন্স হচ্ছে যে ধর্মের জন্য পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করতেছে সেটাকে আমরা কন্ডাক্টেন্স বলি। তাহলে আমি রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্সের ভিতরে যে সম্পর্ক তৈরি করি আর লিখতে পারি না এরকম, কন্ডাক্টেন্স সমান 1/রেজিস্ট্যান্স, 1 বাই কি রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এটাকে বলতে পারি 1/r। ও এখানে বলি নাই, রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে, আমাদের রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে কি একক, তো এটা এবং এককের প্রতীক হচ্ছে এটা, হ্যাঁ। আর আমাদের সরাসরি রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে আর, হ্যাঁ। আমরা রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমি কন্ডাক্টেন্স সমান কি লিখতে পারি, 1/রেজিস্ট্যান্স। 1/রেজিস্ট্যান্স মানে কি 1/r, আর তো অলরেডি জানি কি রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কন্ডাক্টেন্স ঠিক রেজিস্ট্যান্সের কি বিপরীত। তাহলে কন্ডাক্টেন্সের প্রতীক হচ্ছে আমাদের বলা হয় জি, এটা হচ্ছে কন্ডাক্টেন্সের প্রতীক। আর এর এককটাও মূলত একটা বিজ্ঞানীর নাম অনুসারে আসছে, সেটা হচ্ছে বিজ্ঞানী সিমন্স, নাম শুনছি সবাই। এই সিমন্সের নাম অনুসারে এর এককটা বলা হয় এস, যেটা সিমন্স বলে। আর এর আরেকটা একক আছে, সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি কি কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত, তাহলে এই যে প্রতীকটা আছে এই প্রতীকটাকে উল্টিয়ে দিলে মূলত সিমন্স হয়। তাহলে এটাকে বলা হয়, তার একক যদি আমি চিন্তা করি, একক হচ্ছে 2 ভাবে বলে। অনেকেই বলে সিমন্স, যেটা বিজ্ঞানী সিমন্সের নাম অনুসারে আসছে এবং সেটার প্রতীক হচ্ছে এস। আর অনেকেই বলে হচ্ছে মুহ, যেটার প্রতীক হচ্ছে ঠিক ওহমের উল্টা, এটাকে মোহ বলে আর কি, হ্যাঁ। অনেকে হচ্ছে এই দুইটা এককে প্রকাশ করে আর কি, একটা হচ্ছে সিমন্স আর একটা হচ্ছে মোহ। তাহলে সিমন্সটা দিলেও হবে, মোহ দিলেও। সিমন্সটা মূলত আসছে হচ্ছে আমাদের বিজ্ঞানী সিমন্সের নাম অনুসারে, সেটা হচ্ছে একক হচ্ছে সিমন্স, আর মোহ হচ্ছে মূলত আমরা জানি কি কন্ডাক্টেন্স হচ্ছে ঠিক রেজিস্ট্যান্সের উল্টা। এই জন্য এখানে কি আসছে, প্রতীকটা আসছে মূলত ওই রেজিস্ট্যান্সের উল্টা, মানে রেজিস্ট্যান্সের যে প্রতীকটা আছে এটাকে যদি আমরা উল্টা দিই সেটাকে আমরা মোহ বলি। সেই মোহটা হচ্ছে মূলত কই কন্ডাক্টেন্সের এককের নাম অনুসারে। আচ্ছা, রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স বুঝতে পারছি কিনা? হ্যালো, আচ্ছা। আমরা হচ্ছে মূলত আজকের ক্লাসে এ পর্যন্ত আর কি, হ্যাঁ। তো আমরা একদম ইনিশিয়াল অবস্থায় আসি, জাস্ট ইনফরমেশনগুলো দেখতেছি, মূলত একটা ডিসি সার্কিটে কি কি বিষয়গুলো থাকে এবং তাদের ইনফরমেশনগুলো অলরেডি নিতেছি। এখন আমাদের বেসিক ইনফরমেশন আলোচনায় হয়তো আরো 2 ক্লাস লাগতে পারে আর কি, হ্যাঁ। একদম খুবই স্লো আগাচ্ছি আমরা। তো প্রত্যেকটা জিনিস একদম ইন ডিটেলসে বলে যাচ্ছি আর কি, যাতে কোনো পরবর্তীতে যাতে কোনো রকম আমাদের কি হয় প্রবলেম না হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাস কি বুঝতে পারছি সবাই? অতটা বেশি কিছু ইনফরমেশন ছিল না, আমরা সিলেবাস সম্পর্কে যত ধারণা দেওয়ার জন্য আর কি আজকে ফার্স্ট ক্লাসটা ছিল। টুকটাক ইনফরমেশন আমরা দিচ্ছি, তবে নেক্সট ক্লাস থেকে হয়তো ইন ডিটেলস আরো ফুল ক্লাস পাবো আর কি, একদম পড়াশোনার ভিতরে আর কি আরো ডিটেলসে দেখতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা